আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ইজি ভাবে মজাদার চটপটি বানানো যায়। সেজন্য আমি প্রথমে কিছু ডাবলি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সিদ্ধ হতে দেব। প্রথমে একটু লবণ এবং আলু ছিলে একসাথে সিদ্ধ করতে দেব। আমি প্রেসার কুকারে মাত্র 3টি সিটি দিয়ে এটা নামিয়ে ফেলবো। ডাবলি সিদ্ধ হতে আমরা টক বানিয়ে নেব। আমি প্রথমে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে চিনি, চাট মশলা এবং ভাজা মরিচের গুঁড়া দেব, জিরা গুঁড়া দেব, একটু বিট লবণ দেব এবং সাদা লবণ। আমি সবগুলা মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নেব এবং আপনারা একটু দেখে নেবেন লবণ এবং চিনি এবং মরিচের ঝালটা ঠিক আছে কিনা। আমার ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে। এখন আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, পাঁচ ফোড়নের গুঁড়া, চটপটির মশলা, চিলি ফ্লেক্স, বিট লবণ, আলু কুচি, ডিম সেদ্ধ কুচি, চিনি সামান্য, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিব একটু আপনার ঝাল হালকা জন্য, পেঁয়াজ কুচি এবং আমি এটা ধনে পাতা কুচি আমার একটা খুব ফেভারিট জিনিস, এটা না দিলে আমার ভালো লাগে না। এখন আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মজাদার চটপটি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে পরিবেশন করে নেবেন। যারা ভিডিওটি দেখছেন তাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পায়েস। পুরা দুধ ছাড়া শুধু লিকুইড দুধ দিয়ে কিভাবে মজার পায়েস বানানো যায় আজকে আমরা সেটাই দেখব। এখন আমি দুধটাকে ঢেলে নেব। আমি 3 কেজি দুধ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন বলতে পারেন দুধ কম বেশি হলে চাল কতটুকু দিব, এটা কোনো সমস্যা না। 1 কেজি দুধে 1 মুঠো ভরে চাল নেবেন, তাহলে একদম ঠিক হবে। দুধটা বলক আসলে আমি এর মধ্যে 2টি তেজপাতা, 2-3টি এলাচ দিব এবং চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে ওখানে দিয়ে দিব। এখন আমি এখানে একটু 1 চিমটি লবণ দিব। আপনারা লবণ দিলে একটু বুঝে শুনে দিবেন, কারণ মিষ্টি খাবারে লবণ বেশি হলে সেটা আর খাওয়া যায় না, একদম বাজে হয় খেতে। এখন দুধটাকে আমরা ভালো করে জাল করে নিব। চালটা যখন ফুটে যাবে, মানে আমরা হাত দিয়ে চাপ দিলে যখন দেখব যে হয়ে গেছে, তখন আমরা চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে একটু চুলার জালটা বাড়িয়ে ভালো করে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত থিকনেসটা ঠিক মতন আছে, ঘনত্ব। আপনি ঘন বেশি হয়ে যাবে না এবং পাতলাও হবে না, এরকম একটা কনসিস্টেন্সি থাকবে। হ্যাঁ, পায়েসটা নামানোর আগে আমি একটু কিশমিশ দিব। কিশমিশটা আমার ঘরে তেমন পছন্দ করে না, তারপর আমি একটু দিয়েছি, দেখতে ভালো লাগে এবং আমার কাছে মোটামুটি ভালোই লাগে খেতে। আমার ছেলে মেয়ে খায় না, আপনারা যারা পছন্দ করেন তারা দিবেন, না খেলে এটা অপশনাল, না দিলেও হবে। এখন দেখেন আমার পায়েসটা ঠিক মতো হয়ে গেছে, আমি এই অবস্থায় এসে নামিয়ে ফেলবো। না, আমারটা বেশি ঘনও হয় নাই, বেশি পাতলাও হয় নাই। এই অবস্থা আসলে নামিয়ে নেবেন এবং সুন্দর করে পরিবেশন করে নেবেন। আমি একটু কিশমিশ, একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাসায় রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি রান্না করব কাঁকরোলের পুন। রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এবার চলে যাই মূল রেসিপিতে। কাঁকরোলের পুন বানাতে আমি কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি এবং কাঁকরোলের উপরে যে কাঁটাযুক্ত অংশটা সেটাকে সুন্দর করে ফেলে দিয়েছি এবং কাঁকরোলটাকে আমি 2 ভাগ করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে পানি এবং 1/2 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নেব। এই অবস্থায় কাঁকরোলগুলোকে আমি একটি চামচের সাহায্যে বিচিযুক্ত অংশটাকে আলাদা করে নিব। এভাবে আস্তে আস্তে আঁচড়ে আঁচড়ে সুন্দর করে আলাদা করব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন কাঁকরোলের মোটা অংশটা ভেঙে না যায়। একইভাবে আমি সবগুলো কাঁকরোল করে নিব। এখন আমি কাঁকরোলের শক্ত বিচিগুলোকে বেছে বেছে ফেলে দিয়েছি। এই রান্নাটার জন্য কাঁকরোলগুলো একটু কচি বা আবাত্তি হলে ভালো হয়। এখন এখানে আমি কিছু দিয়ে দেব পেঁয়াজ কুচি,
ধনে পাতা কুচি আর দেব কাঁচামরিচ কুচি। এটা সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা বাটা। একটু সরিষা বাটা আমি 2 চা চামচ দিয়েছি। সরিষা বাটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কম দিবেন, আবার ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি করে দিবেন, এতে কোনো প্রবলেম হবে না। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো ভালো করে মেখে নিব। এই অবস্থায় আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সরিষার তেলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এই পুরটাকে আমি কাঁকরোলের মধ্যে ভরে নিব। আমি একইভাবে সবগুলো কাঁকরোলে পুর ভরে নিয়েছি। এখন আমি একটা বেটার তৈরি করে নিব। সেজন্য আমি 3 টেবিল চামচ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে এমন একটা বেটার তৈরি করে নিয়েছি। এখন একটি একটি করে কাঁকরোল নিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিব এবং ডোবা তেলে ভেজে নিব। মুচমুচো করে ভেজে উঠিয়ে নিব। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কাকুলিস কিচেনে সবাইকে স্বাগতম। আরো একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি দেখাবো দুধ চিতই। অনেকেই মনে করে কিনা পিঠা ভিজালে তেমন ভালো হয় না, কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমি বেশিরভাগ সময় কিনা পিঠা দিয়েই দুধ চিতই তৈরি করি, তাই আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাকে শেয়ার করব। আমার পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক তেমনই মজা। আমি পিঠাগুলো বানানোর জন্য 3 কেজি দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দুধটাকে ভালো করে জাল করে আপনাকে 3 কেজি দুধকে 2 কেজি পরিমাণ করে নেবেন, তাহলে এটা সুন্দর হবে। আমি এর পাশাপাশি আরেকটা পাতিলে 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ গুড় এবং 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দিব 3-4টি এলাচ এবং 3-4টি তেজপাতা এবং গুড়টাকে ভালো করে জাল করে নেব। প্রায় 15-20 মিনিট ধরে এটাকে জাল করব, যাতে পাতলা না থাকে বা ঘনত্বটা বেড়ে যায়। গুড়টা ভালো করে জাল করা হয়ে গেলে আমি এই গুড়টাকে দুধের মধ্যে ঢেলে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। দুধটা ভালো করে বলক উঠলে আমি চুলাটাকে নিভিয়ে দিব এবং আমার এই কেনা পিঠাগুলো দেখেন অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি আমার এই কেনা পিঠাগুলো এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। সাবধানে একটা একটা করে পিঠা আস্তে আস্তে সুন্দর করে দিবেন, যাতে ভেঙে না যায়। যেহেতু পিঠাগুলো অনেক নরম, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য এটা আস্তে আস্তে করতে হবে, একটা একটা করে দিতে হবে। সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না। আমি 3 কেজি দুধে মাত্র 10টা পিঠে ভিজিয়েছি। আরো 2টা হয়তো দেওয়া যেত, তাহলে রসটা অনেক কমে যেত, সেক্ষেত্রে হয়তো খেতে ভালো লাগতো না। এখন আমি এটাকে প্রায় 2 ঘন্টা পরে দেখবো কেমন হয়েছে। 2 ঘন্টা পরে এসে দেখি, দেখেন আপনারা আমাদের পিঠাগুলো অনেক সুন্দর ভিজেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো আসলে অনেক নরম, উঠানোর সাথে সাথে দেখেন ভেঙে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, খাওয়ালে বুঝতে পারতেন। আপনারা বাসায় বানিয়ে দেখবেন পিঠাটা কেমন লাগে এবং আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরো কোনো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কাকুলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানিয়ে দেখাবো একটি মজার পুডিং। পুডিং বানানোর জন্য সর্বপ্রথমে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2টি তেজপাতা এবং 1টা এলাচ দিয়ে ভালো করে জাল করে নেব। দুধটা জাল হইতে হইতে আমি এর মধ্যে ডিমগুলোকে ফেটে নেব। ডিমটাকে আমি 1 কেজিতে 5টি ডিম 6টি ডিম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে 5টি ডিম দিয়েও বানাতে পারেন, তবে দুধটাকে একটু ঘন করে জাল দিতে হবে এবং কিছু গুঁড়া দুধ দিতে হবে। দুধটাকে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি মিশিয়ে আমি আরো কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। এটা জাল হতে আরেক চুল আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এখন আমার দুধটা হয়ে গেছে। আমি এখানে কিছু গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে ফেটানো ডিমটাকে মিশিয়ে দিব। ফেটানো ডিমটাকে দিয়ে আমি ভালো করে ডালের ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব।
আপনারা আপনাদের মতো করে ঘুটে নেবেন। এখন আমি এটাকে ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। ক্যারামেলে ঢেলে এর আগে আমি একটা চুলায় পানি গরম হতে দিয়েছি। এখন আমি এখানে সাবধানে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 20 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। হয়ে যাবে 20 মিনিটের মধ্যে আশা করি। আচ্ছা, 20 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখেন হয়ে গেছে আমার পুডিং। একটু ঠান্ডা হলে আমি এটাকে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করা হয়ে গেলে সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সাথে থাকার জন্য ধন্যবাদ। চা এক অনুভূতির নাম। চা একটি ঐতিহ্যবাহী পানীয় যা শুধু স্বাদ নয় বরং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চা পান করা হয় এবং প্রত্যেকটি সংস্কৃতিতে এর আলাদা আলাদা গুরুত্ব ও প্রথা আছে। চায়ের ইতিহাস। চায়ের উৎপত্তি হয় চীন থেকে, যেখানে প্রাচীনকাল থেকে এটি পান করা হতো। একটি কিংবদন্তি অনুযায়ী সম্রাট সেন নং এর ভুলবশত চা পাতা পানিতে পড়ে যায়, তখন পানিতে রং ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে চা পান করা শুরু হয়। এরপর চা ভারত, জাপান ও অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। চায়ের প্রকারভেদ। চা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন 1. সবুজ চা, স্বাস্থ্যকর উপকারিতার জন্য পরিচিত। 2. কালো চা, উচ্চ ক্যাফেইনের জন্য প্রিয়। 3. হার্বাল টি, নানা ধরনের ভেষজ উপাদান দিয়ে তৈরি। 4. ওলং চা, আধা অক্সিডাইজড, বিশেষ স্বাদযুক্ত। চায়ের উপকারিতা। চা কেবল একটি পানীয় নয়, বরং এটি স্বাস্থ্য এর অনেক উপকার করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত চা পান হৃদরোগের ঝুঁকি কমায়, মনকে সতেজ করে। ক্যাফেইন থাকার কারণে মানসিক সতেজতা বাড়ায়। চা এর অপকারিতা। যদিও চা অনেক স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসে, তবুও এর কিছু অপকারিতা রয়েছে। ক্যাফেইনের প্রভাব ও অতিরিক্ত চা পান করলে উদ্বেগ, ঘুমের সমস্যা এবং হৃদস্পন্দনের দ্রুততা বেড়ে যেতে পারে। 2. আয়রন শোষণ কমানো ও চা পান করার ফলে শরীরের আয়রন শোষণে বিঘ্ন ঘটতে পারে, যা রক্তাল্পতার কারণ হতে পারে। 3. পেটের সমস্যা ও খালি পেটে চা পান করলে অম্বল বা পেট ব্যথা হতে পারে। 4. ডিহাইড্রেশন ও ক্যাফেইন মূত্রবর্ধক হতে পারে, যা শরীরের জলশক্তি কমাতে পারে। উপসংহার: চা কেবল এক কাপ গরম পানীয় নয়, এটি অনুভূতি, সংস্কৃতি এবং সম্পর্কের এক গভীর বন্ধন। চা আমাদের জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে উদযাপন করার একটি মাধ্যম। চা পান করার সময় পরিমিতি রক্ষা করা গুরুত্বপূর্ণ। সবকিছুই পরিমিতভাবে গ্রহণ করলে স্বাস্থ্য সমস্যা কম হয়। আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় চ্যানেল কাকুলিস কিচেনে সবাইকে স্বাগতম। কাকুলিস কিচেন মানেই ইজি রান্না। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। এই আচারটা এতই মজার হয় যে চুলার উপর থেকে খাওয়া শুরু হয়ে যায়। আজকে আচার বানানোর জন্য আমি 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইটা আনার পর আমি একদিন রেখে দিয়েছিলাম ঘরে পাকার জন্য, তাহলে আর সিদ্ধ করার ঝামেলা থাকে না। তারপর জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে কেটে নিয়েছি। আচার বানানোর জন্য আমি এমন একটা পাতিল নিয়েছি যেন আচারটা লেগে না যায়। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিব। আপনারা এই পর্যায়ে 4 থেকে 5টি তেজপাতা, 4-5টি এলাচ এবং দারচিনি দিয়ে দিবেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। আপনারা চাইলে রসুনটা একটু ছোট ছোট করে কেটে বা কুচি করে দিতে পারবেন। এখন আমি দিচ্ছি 2 চা চামচ সরিষা বাটা। আমি আগে থেকে সরিষাগুলো ধুয়ে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি সেটাকে ইউজ করছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে আমি দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জলপাইগুলো দিয়ে দিব। বেশিক্ষণ না ভাজতে হবে না, কারণ এখানে কোনো পানি নেই। জলপাইগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি দিব 2 চা চামচ লবণ এবং প্রায় 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি।
আপনারা এটা স্বাদ দেখে পরে আরও অ্যাড করে নিতে পারবেন। এখন ভালো করে জলপাইগুলিকে মিশিয়ে নিব, চিনি এবং জলপাই, এবং চুলার আঁচটাকে কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিব। দেখেন 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম অনেক পানি ছেড়েছে, জলপাই এবং চিনি একসাথে মিশে অনেক পানি ছেড়েছে। এখন আমি মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। নামানোর আগে 2 চা চামচ ভাজা মরিচের গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। একটা টিপস বলে যাই, আচারটা যদি ভালো করে ভাজা ভাজা করেন তাহলে আচারটা ফ্রিজে না রেখে এবং বা রোদে না দিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আরেকটা টিপস বলি, গরম আচার কখনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না, কারণ ঢাকনাতে বাষ্প আকারে অনেক পানি জমে যায়, সেখান থেকে আচারে পানি পড়লে আচারটা নষ্ট হয়ে যায়। আচারটা ভালো করে ঠান্ডা করে তারপর বয়ামে বা জারে রাখবেন। আমার কাছে নেসক্যাফের একটা বয়াম ছিল, আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবং সেখানেই সংরক্ষণ করে রাখবো। আবার অনেকেই ফ্রিজে আচার রাখে, সেই আচার আবার বাহির করে রাখলেও আচারটা নষ্ট হয়ে যায়, কারণ সেখানেও কিছুটা বাষ্প জমে। ওকে, আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অভিমত জানাতে কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো শুধু লিকুইড দুধ দিয়ে কিভাবে মজার পায়েস রান্না করা যায়। এই পায়েস রান্না করার জন্য প্রথমে 3 কেজি দুধ নিয়ে নিয়েছি। 3 কেজি দুধ আপনারা পছন্দ মতো নেবেন, তবে দুধে চালের পরিমাণটা কিভাবে নেবেন সেটা হচ্ছে প্রতি কেজিতে ভরা মুঠো 1 মুঠো করে দিলেই পারফেক্ট হয় আমার মতে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দুধটা বলক আসলে আমি এর মধ্যে তেজপাতা, 2টা এলাচ এবং চালগুলো দিয়ে দিব। ধুয়ে রেখেছিলাম চালগুলো ভালো করে, এখন ওগুলো দিয়ে দিব এবং আমি একটু স্বাদের জন্য 1 চিমটি লবণ দিব। লবণ কিন্তু বেশি দিবেন না, মিষ্টি খাবারে বেশি লবণ হলে খেতে একদমই ভালো লাগে না। দুধটাকে আপনি ভালো করে জাল করে নিব আস্তে আস্তে অনেকক্ষণ ধরে। পায়েস রান্না করা একটু ইজি প্রসেস, কারণ এটার সাথে দাঁড়িয়ে থাকতে হয় না। আপনারা একটা মিডিয়াম লো আঁচের মধ্যে দিয়ে একটু দূরে সরে গেলেও তেমন সমস্যা হবে না, একটু পরপর এসে নেড়ে দিলেই হবে। তা আমি রান্না করতে করতে অনেকটাই, যখন চালটা প্রপারলি ফুটে আসবে হাত দিয়ে ডলা দিলে একদম গলে যাবে, ওই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি একটু চুলার আঁচটাকে বাড়িয়ে রান্না করব। চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দিবে, এই পানিটা টানায় নিতে হবে, ভালো করে টানিয়ে নেব। এবং নামানোর আগে আমি একটু এটার মধ্যে কিশমিশও ব্যবহার করব। আপনারা যারা পছন্দ না করেন তারা দিবেন না, সমস্যা নেই, এটা একদমই অপশনাল। যেমন আমার ঘরে তেমন বাদাম টাদাম দিলে তেমন খেতে চায় না, তারপরে আমি একটু দিই ডেকোরেশনের জন্য। আপনারাও দিয়ে নেবেন, আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এখন আমার হয়ে আসছে, এই জন্য এক্ষেত্রে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। এখন আর একটু ভালো করে রান্না করব। এই পদ্ধতিতে রান্না করলে আপনার গুঁড়া দুধ ছাড়াও খুব মজাই হবে ইনশাল্লাহ। আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং জানাবেন আমাকে কেমন হয়। আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, এখন আর কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো, জাল করে নেব। দেখুন একটু ঘন হয়ে এসেছে, থিকনেসটা ঠিক বেশি ঘন করে শুকায় ফেললেও দুধ ভালো লাগে না, আবার একটু বেশি টেলটেলা থাকলেও ভালো লাগে না। পারফেক্টভাবে নামাতে হবে। দেখেন আমার পায়েসটা একদম পারফেক্ট আছে, না ঘন বেশি ঘন হয়েছে না বেশি পাতলা। আমি এখন এটাকে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।